ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব ডোপামিন ইন আইসিইউ ম্যানেজমেন্ট। আমরা যে সমস্যাটা ফেস করি সবসময়ই আইসিইউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন পেশেন্টকে ডোপামিন দিব এবং কোন পেশেন্টকে ডোপামিন দিব না এবং ডোজ নিয়ে প্রবলেম ফেস করি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। ডোপামিন হচ্ছে একটা অ্যান্ডোজেনাস ক্যাটেকোলামাইন। এটা হচ্ছে ডোপামিনার্জিক অ্যাকশন আছে এবং বিটা এবং আলফা রিসেপ্টরের উপর কাজ করে। আমরা জানি যে বিটা রিসেপ্টর কার্ডিয়াক মাসলে পাওয়া যায় এবং আলফা রিসেপ্টর হচ্ছে ব্লাড ভেসেলে আমরা আলফা রিসেপ্টর পাই। সুতরাং হচ্ছে বিটা রিসেপ্টরের উপর যখন কাজ করে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের কন্ট্রাক্টিবিলিটি বাড়ায় এবং হার্ট রেট বাড়ায়, এবং হচ্ছে আলফা রিসেপ্টর ইন ভেসেলে যখন আলফা রিসেপ্টরের উপর কাজ করে সেটা ভ্যাসো কনস্ট্রিকশন করে এবং হচ্ছে ব্লাড প্রেশারকে বাড়ায়। এটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন আছে, দ্যাট ইজ হচ্ছে যে ডোজে দেওয়া হয় তার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ডোপামিনার্জিক অ্যান্ড বিটা ওয়ান অ্যান্ড আলফা ওয়ান রিসেপ্টরের উপর তার অ্যাকশন দেখা যায় এবং সেই হিসেবে কাজ করে। আমরা যদি ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্টটা দেখি তাহলে লো ডোজ, মিডিয়াম ডোজ অ্যান্ড হাই ডোজ। ইন লো ডোজ 1 থেকে 3 মাইক্রোগ্রাম, 1 to 3 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। It acts on dopaminergic action. It has dopaminergic action and causes the renal vasodilation. And in medium dose, that is 3 to 10 microgram per kg per minute, it acts on beta 1 receptor of the cardiac muscle and increase the heart rate and cardiac muscle contractility. And in high dose, that is 10 more than 10 microgram per kg per minute, it acts on alpha 1 receptor and causes the vasoconstriction and increase the blood pressure. এখানে আমরা দেখতে পারবো যে আমরা সাধারণত বাংলাদেশে 200 মিলিগ্রাম পার 5 ml এর অ্যাম্পল গুলো পেয়ে থাকি, এবং হচ্ছে যদি 10 ml এর অ্যাম্পল পাওয়া যায় সেখানে হচ্ছে 400 মিলিগ্রামের অ্যাম্পল পেয়ে থাকি। যদি সেটাকে আমরা 250 ml সলিউশন, দ্যাট ইজ আমরা সাধারণত 5% ডিএতে ডাইলুট করে থাকি। যদি আমরা 250 ml ইনফিউশনে ডাইলুট করে থাকি তাহলে সেটা হচ্ছে পার ml এ 800 মাইক্রোগ্রাম করে হবে। কারণ হচ্ছে যে 5 ml এ 200 মাইক্রোগ্রাম মানে হচ্ছে যে 5 ml হচ্ছে 20,000 মাইক্রোগ্রাম। যদি সেটাকে আমরা 250 ml এ ডাইলুট করি তাহলে পার ml এ থাকবে 800 মাইক্রোগ্রাম করে। আবার যদি সেটাকে আমরা 500 ml এ ডাইলুট করি দেন হচ্ছে পার ml এ 400 মাইক্রোগ্রাম করে ডোপামিন থাকবে। এখন কোনো একটা পেশেন্টের যে ডোজ লাগবে সেই ডোজ যদি আমরা ml এ ক্যালকুলেট করতে পারি, অ্যাজ ফর এক্সাম্পল, যদি কোনো পেশেন্টের ওয়েট হয় 50 কেজি, তাহলে যদি 4 মাইক্রোগ্রাম করে পার কেজি ওয়েটে যদি আমরা ধরি তাহলে হচ্ছে 4 ইন্টু 50, দ্যাট ইজ 200 মাইক্রোগ্রাম করে তার হচ্ছে পার মিনিটে লাগতেছে। তাহলে 200 মাইক্রোগ্রাম গ্রাম দেখা যাচ্ছে যে যদি 500 এ ডাইলুট করি আমরা, তাহলে দেখা যাচ্ছে যে পার ml এ 400 মাইক্রোগ্রাম থাকে। যদি কোনো পেশেন্টের 200 মাইক্রোগ্রাম লাগে তাহলে দেখা যাচ্ছে 0.5 ml করে পার মিনিট লাগতেছে। আমরা সিরিঞ্জ পাম্পে তাহলে 0.5 ml সেট করে দিলেই সেটা চলতে থাকবে। এই বিষয়টা আমরা অনেকেই হচ্ছে প্রবলেম ফেস করি যে সিরিঞ্জ পাম্পে কিভাবে আমরা সেট করব, কিভাবে ডোজ ক্যালকুলেট করব। আমরা আগের স্লাইডেও দেখাইছি আমরা হচ্ছে যে কোন ইন্ডিকেশনের জন্য দিচ্ছি এবং হচ্ছে যে কত ml পার মিনিটে লাগতেছে সেটা হচ্ছে যদি বের করতে পারি সেখান থেকে সিরিঞ্জ পাম্পে জাস্ট সেট করে দিলেই হয়ে যাবে।
এখানে আমরা হচ্ছে যে সিরিজ ভাবে কিভাবে আমরা সেট করব, কত এমএল দিলে কত মাইক্রোগ্রাম সে পাবে দেখানো হয়েছে। আমরা যদি ইন্ডিকেশন নিয়ে আলোচনা করি, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডোপামিন, কোন কোন ইন্ডিকেশনে আমরা ডোপামিন ব্যবহার করব। নাম্বার ওয়ান, শক, দ্যাট ইজ কার্ডিওজেনিক শক, সেপটিক শক উইথ হাইপোটেনশন, acute heart failure and low output states after cardiac surgery. কোন কোন ক্ষেত্রে আমরা ডোপামিন ইউজ করব না বা কন্ট্রা ইন্ডিকেশন আছে, যেমন ফিউক্রোমোসাইটোমা, ট্যাকেরিথমিয়া, আনকন্ট্রোলড হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া কারেকশন না করে কখনোই আমরা ডোপামিন ইউজ করব না। যদি হাইপোভলিমিক থাকে পেশেন্ট, তাহলে ভলিউম কারেকশন করে তারপর আমরা ডোপামিন ইউজ করতে পারি। কারণ হচ্ছে হাইপোভলিমিক পেশেন্টের হাইপোটেনশন হাইপোভলিমিয়ার জন্য হতে পারে। যদি ভলিউম কারেকশন না করে শুধুই ডোপামিন দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ডোপামিন হচ্ছে তার হার্ট রেট অনেক বাড়াই দিবে, দ্যাট ইজ হচ্ছে ভিটি, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের পসিবিলিটিস থাকে। সুতরাং হাইপোভলিমিয়া ভলিউম কারেকশন না করে কখনোই আমরা ডোপামিন ইউজ করব না। পেশেন্ট অন মনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর, যে সমস্ত পেশেন্ট মনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর পাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা ডোপামিন ইউজ করব না। অ্যাডভার্স ইফেক্ট, ডোপামিন ইউজ করলে যদি আমরা ডোপামিন ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। ট্যাকিকার্ডিয়া হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, হাইপার টেনশন হতে পারে, অ্যাক্সিডেন্টালি যদি এক্সট্রা ভেসেশন হয়ে যায় বা আইএম যদি আমরা ডোপামিন ইউজ করি তাহলে সেটা টিস্যু নেক্রোসিস করতে পারে। কারণ হচ্ছে ভ্যাজো কনস্ট্রিক্টর ইফেক্ট আছে আলফা 1 রিসেপ্টরের উপর, ভ্যাজো কনস্ট্রিক্টর ইফেক্ট আছে, সেটা হচ্ছে ভ্যাজো কনস্ট্রিকশন করে পেরিফেরাল ভ্যাজো টিস্যু নেক্রোসিস হওয়ার পসিবিলিটিস থেকে যায়। অ্যান্ড nausea and vomiting is the other adverse effect of the dopamine. আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডোপামিন আমরা কখনোই হচ্ছে টাইট্রেট না করে ইউজ করব না। দ্যাট ইজ লো ডোজে আমরা স্টার্ট করব, দেন হচ্ছে টাইট্রেট করব, দ্যাট ইজ হাই ডোজের দিকে যাব। তার অ্যাকর্ডিং টু নিড আমরা সেক্ষেত্রে ডোজকে টাইট্রেট করে ডোজ বাড়াতে থাকবো। এবং আগে আমরা আলোচনা করছি অলরেডি যে হাইপোভলিমিক পেশেন্টের ক্ষেত্রে শক হাইপোভলিউম কারেকশন না করে আমরা ডোপামিন ইউজ করব না। In case of septic shock, norepinephrine is preferable. এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সবসময়। তাহলে আজকের এই সামারি ডিসকাশন থেকে আমরা কতগুলো জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে ডোপামিনের ডোজ, দ্যাট ইজ লো ডোজ, মিডিয়াম ডোজ অ্যান্ড হাই ডোজ। ডোজটা মনে রাখবো এবং কোন ডোজে কোন ইফেক্ট হয়, কোন রিসেপ্টরের উপর সে কাজ করে এবং হচ্ছে তার ইফেক্টটা কি, সেটাও আমরা এই লেকচার থেকে জানতে পারবো। এবং হচ্ছে ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট আমরা জানতে পারলাম। আরো যদি তথ্যের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে ক্রমান্বয়ে আমরা সবকিছু ধীরে ধীরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।